রাশেদ চৌধুরী দু পা পিছিয়ে গিয়ে নিজেকে সামলে সামনে এগিয়ে গেল। রাদীপের মুখোমুখি হয়ে থমথমে গলায় বলে, রাদীপ তুমি এখানে? রাদীপ জবাবে বলে, হুম আমি। অবাক হচ্ছ? আর অবাকই হওয়ার কথা। রাশেদ চৌধুরী ধীর গলায় বলে উঠলেন, এসব কি তোমার কাজ? হুম, এগুলো আমারই কাজ। রাশেদ চৌধুরী গলার কণ্ঠ খাদ নামিয়ে বলে, আমি তোমায় বলবো না যে এগুলো কেন করেছো, তবে আমি আজ বলবো, আমায় তুমি ক্ষমা করে দাও। আমার নিজের অহংকারের জন্য আজ এগুলো। আমি বুঝতে পেরেছি আমার সেদিন তোমাকে আর তোমার বাবাকে ওইসব বলা উচিত হয়নি। এই বলে রাশেদ চৌধুরী পাশ ফিরে রুবল চৌধুরীর দিকে তাকিয়ে কেঁদে ওঠেন। ছোট ভাইয়ের সামনে গিয়ে হাত জোর করে বলে ওঠেন, রুবেল, আমি সেই দিন বড্ড খারাপ কথা বলেছিলাম তোর ছেলেকে, যার জন্য ও চলে যেতে বাধ্য হয়েছিল। আমায় তুই মাফ করে দে ভাই। তুই জানিস না ভাই আমি কি বলেছি। রুবেল চৌধুরী বড় ভাইয়ের হাতে হাত রেখে বলেন, ভাই তুমি কেঁদো না। রাদীপের থেকে শুনেছি আমি সারা জীবন টাকার পেছনে ছুটতে ছুটতে তুমি অন্ধ হয়ে গিয়েছিলে। আজ বুঝতে পারছো সেগুলো হারাতে যাচ্ছিল। রাশেদ চৌধুরী হু হু করে কেঁদে উঠে বললেন, হুম, বুঝতে পেরেছি, আমাকে তুই মাফ করে দিস। এই বলে তিনি রাদীপের কাছে এগিয়ে গিয়ে দাঁড়ায়। রাদীপ উঠে দাঁড়ায়। রাশেদ চৌধুরী নিচু হয়ে রাদীপের পায়ে হাত দিতেই রাদীপ দু পা পিছিয়ে গিয়ে তাকে ধরে বলে ওঠে, ওঠো, কি করছো এগুলো? তুমি পাগল হয়ে গিয়েছো? পায়ে হাত দিবে? শোনো, রাগী হতে পারি, কিন্তু বাবা মা অমানুষ বানায়নি। মাপ চাইতে হবে না। তুমি যে নিজের ভুলটা উপলব্ধি করতে পেরেছো এটাই অনেক। আমার আমরা একটা চেয়েছিলাম যে তুমি নিজের ভুলটা উপলব্ধি করতে পারো। রাশেদ চৌধুরী মাথা নত করে রইল। রাদীপ তাকে ছেড়ে দিয়ে বলে, শোনো, অফিস বন্ধ হওয়ার কোনো কারণ নেই। কালকে থেকে অফিস চলবে। তোমার সব বিজনেসের পার্টনাররা আসবে। সাময়িক সময়ের জন্য তাদের কাছ থেকে বিরতি নিতে বলেছিল বাবা, আর মিথ্যেও বলতে বলেছিল। একই একই সাথে বাবা পুলিশকেও বাড়িতে যেতে বলেছিল। ওসব ছাড়ো, আর কালকে থেকে সব আবার চালু হবে। বিকেলের দিকে রাদীপ বাড়ি ফিরে এলো। রাশেদ চৌধুরী আর রুবেল চৌধুরী অফিসে রয়েছে। তারা পরে ফিরবে। অফিসে সেই ঘটনার পরে রাদীপ মনে মনে খুব খুশি। এতদিনের সব প্রচেষ্টা আজ সফল। মানুষটাকে বোঝাতে চেয়েছিল সে মিষ্টিকে লোভে পড়ে বিয়ে করতে চায়নি, আজ বোঝাতেও পেরেছে। রাদীপ বাড়িতে ফিরে সোজা নিজের রুমে আসে। মিষ্টি বেলকুনিতে বসে বসে মোবাইলে রিলস দেখছিল। রাদীপকে দেখা মাত্রই ফোনটা সেখানে রেখে রুমে চলে আসে। রাদীপ স্যুট খুলে শার্টটা খুলতে শুরু করে। মিষ্টি রাদীপকে বলে, তোমার কাজ শেষ? হুম। মিষ্টি রুমে থেকে বেরিয়ে যায়। রাদীপ টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখতে পায় মিষ্টি খাবার নিয়ে বসে আছে। রাদীপ এগিয়ে এসে কাভার থেকে শার্ট বের করে পরে নেয়। এরপরে সোফায় গিয়ে বসে। রাদীপ খাবার খেতে খেতে মিষ্টিকে বলে, তুই খেয়েছিস? হুম। কখন খেয়েছিস? তুমি আসার আগের দিয়ে দিয়ে আম্মু আর ছোট আম্মুর সাথে বসে খেয়েছি। রাদীপ আর কিছু বলে না, খাওয়ার মনোযোগ দেয়। এক এর মিনিট দুয়েক পরে মিষ্টি বলে, একটা ভালো খবর আছে কি? তুমি বাড়িতে এসেছো, সেটাই আম্মু দাদিজানকে বলেছিল। কালকে দাদিজান আসবে এখানে তোমাকে দেখতে। রাদীপ মিষ্টির দিকে তাকিয়ে বলে, কালকে? হুম। রাদীপ গম্ভীর কণ্ঠে বলে, আমাকে বললে তো আমি গিয়ে দেখা করতে যেতাম। এই শরীরে জার্নি করে আসতে হবে কেন? আর অবশ্য এখনও স্ট্রংই আছে, বিশেষ করে তোর থেকেও স্ট্রং। মিষ্টি তালে তালে বলে, হাঁ। রাদীপ হাসতে থাকে। মিষ্টির মস্তিষ্ক কথাগুলো ভালোভাবেই বুঝতে সাথে সাথে বলে ওঠে, এই কি বললে তুমি? আমার থেকে স্ট্রং মানে? তুমি আমায় অপমান করছো? মোটেও না। শোনো, যা বলতে চেয়েছিলাম, এবার দাদিজান আসলে আমার আর তোমাকে এমন কিছু করতে হবে যাতে আর গ্রামে নয়, ঠিক আছে?
এখন কথা বন্ধ করে বসে থাক, আমাকে খেতে দে। মিষ্টি উঠে চলে যায় বিছানার দিকে। নিজের ফোন খুঁজতে লাগে, কিন্তু পায় না। মনে করে একটু আগে কিচেনে গিয়েছিল, সেখানেই হয়তো রেখে এসেছে। তাই রুম থেকে বেরিয়ে যায়, কিচেনে এসে খুঁজতে থাকে, কিন্তু পায় না। হঠাৎ করে ভুলবশত তরকারির বাটিতে হাত লেগে পড়ে যেতে নিলে মিষ্টি বাটিটা ধরে ঠিক জায়গায় রাখে। হাতে লেগে যাওয়া তরকারি মিষ্টির সাথে সাথে বেসিংয়ে হাত ধুয়ে নেয়। শাড়িতেও তরকারি পড়েছে, এই শাড়ি পরে থাকা যাবে না এখন। মিষ্টির উপরে চলে আসে শাড়ি চেঞ্জ করতে। রুমে আসতে দেখে রাদীপের খাওয়া শেষ, বিছানায় বসে আছে। মিষ্টি একটা শাড়ি বের করে ওয়াশরুমে ঢোকে। রাদীপ নিজের ফোন বের করে দেখতে থাকে। এমন সময় মিষ্টির ফোন বেজে ওঠে। রাদীপ এদিক সেদিক তাকায়, কিন্তু ফোন পায় না। বিছানা থেকে উঠতেই বুঝতে পারে ফোনটা বেলকুনির দিকে বাজছে। রাদীপ বেলকুনিতে এসে মিষ্টির ফোনটা পায়। হাতে নিয়ে দেখে তুহিন নামের নাম্বার থেকে কল এসেছে। যা দেখে রাদীপের মেজাজ টুঙ্গে উঠে গেছে। রাদীপ রুমে এসে মিষ্টিকে বাজখাই গলায় ডেকে ওঠে, এই মিষ্টি, তোর ফোনে কল এসেছে। মিষ্টির শাড়ি পরা হয়নি তখনও। নিজের শাড়ি পরতে একটু সময় লাগে তার। তাই বলে উঠে, কে কল দিয়েছে? আমি চিনি না, তুই এসে দেখ। মিষ্টি বলে, রিসিভ করে দেখো কে কল দিয়েছে। রাদীপ কল রিসিভ করে কানে নেয় ফোনটা। ওপাশ থেকে তুহিন বলে, অবশেষে ধরলে? আমি তো ভেবেছি ধরবেই না। তোমার স্বামী আমার কল ধরতে দিবে না, তো ধরতে দিল তোমার স্বামী। রাদীপ চল শক্ত করে কথাগুলো শুনতে যাচ্ছে। কথা গুলো শুনে কিছু বলল না। তুহিন ওপাশ থেকে বলে, কেমন করে পারলে আমার সাথে এমন করতে? ও ভুলেই গিয়েছিলাম, তুমি তো ঠিকই ছিলে। সব তো করেছে ওই যে কি নাম কি নাম, রাদীপ। ওকে তো আমি ছাড়বো না। রাদীপ নিজের নাম শুনে গর্জে উঠে বলে, এই চুপ, তুই কাকে হুমকি দিচ্ছিস? যদি সাহস থাকে সামনে এসে কথাগুলো বলে যা, দেখি তোর কত সাহস। তুহিন খিলখিলিয়ে হেসে বলে, ও তুই কলটা ধরেছিস? তাই তো বলি, কথা বলে না কেন? তুই বড় বুদ্ধিমান, তোর বুদ্ধি আছে বলে বলাই যায়। তুই যদি বুদ্ধি খাটিয়ে ওকে বিয়ে না করতি, তাহলে আজ মিষ্টি আমার হতো, আমার বাড়িতে বউ হয়ে আসতো। এই শুনে রাজীবের মাথা রক্ত উঠে যায়, গর্জে উঠে বলে, তুই জানিস মিষ্টি এখন আমার হয়ে গিয়েছে। তুই যদি আর একটা কথা বাড়াস, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোর কথায় আমি একটুও ভয় পাইনি। রাদীপ বলে, এই দেখ, তোর সাথে আমি কোনো ঝামেলা করতে চাচ্ছি না, এভাবে বিরক্ত করিস না, ফোন রাখ। তুহিন বাঁকা হেসে বলে, ভয় পেলি? ও তুই তো ভয় পাবি, সাহস নেই। রাদীপ দাঁতে দাঁত চেপে বলে, কি বলছিস ভেবে বলছিস তো? এখানে ভাবার কি আছে? সেই দিন যদি তোকে চিনতে পারতাম, বিশ্বাস কর, একবারে জানে মেরে দিতাম। তুই বড্ড ভুল করছিস, এখনো সময় আছে, ফোন রাখ। তোর আইডিয়াও নেই কি করতে পারি তোর। তোর মারার আগে তোকেই মেরে দিব। ইস, তাই আমি ভয় পাবো ভেবেছিস? আমি ভয় পাই না তোকে। তুই আমার ভালোবাসা কেড়ে নিয়েছিস, তোকে এমনি এমনি ছেড়ে দেব না আমি। রাদীপ রেগে গিয়ে বলে, এই ফোন রাখ, তোর সাথে কোনো কথা বলার ইন্টারেস্ট নেই আমার। শুধু শুধু ঝামেলা করতে আসতে চাইছিস? তোকে কিছু বলছি আমি, তাহলে কেন পায়ে পাড়া দিচ্ছিস? নিজের মতো থাক। তুহিন বলে, আমিও তো তোকে কিছু বলিনি, তাহলে তুই আমার বিয়েটা ভেঙে দিলি কেন? রাদীপ আর কোনো কথা বলে না, কল কেটে দেয়। এরপর ফোনের ওয়ালপেপারে মিষ্টির ছবি ভেসে ওঠে। রাদীপ কিছুক্ষণ ছবির দিকে তাকিয়ে বড় বড় শ্বাস ফেলে নিজের রাগ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এরপর যখন তুহিন নামক থেকে আবার কল এসে ঠিক তখনই চোখ বন্ধ করে ফোনটা ফ্লোরে ছুঁড়ে মারে। ফোনটার সাথে সাথে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এরপর রুম থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষণ পরে মিষ্টি ওয়াশরুম থেকে বের হয়। বিয়ে রাদীপ
রাদীপকে দেখতে না পেয়ে বলে, এইখানে না কথা, এখনই না কথা বললো, কোথায় চলে গেল? মিষ্টি হেঁটে বিছানার কাছে আসতেই পায়ে কিছু একটা সাথে ব্যথা পায়। মিষ্টির সাথে সাথে ফ্লোরে তাকিয়ে দেখে তার ফোনটা ভেঙে পড়ে আছে। মিষ্টির সাথে সাথে ভাঙা ফোনটা হাতে নিয়ে উঠে দাঁড়ায়। কি করে হলো এইসব কিছু মাথায় ঢুকছে না। একটু আগে রাদীপ বলছিল কল এসেছে, তাহলে রাদীপ কি রাগে মাথায় ফোনটা ভেঙে দিয়ে ফেলেছে? মিষ্টির মনটা খারাপ করে বিছানায় এসে বসে। কালকে দুপুরের দিকে তার ছোট আব্বু তার ফোনটা দিয়েছে, তার এর মাঝে আজ ভেঙে ফেলেছে। মিষ্টি ভাঙা ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ বসে রইল, এরপরে রেগে গিয়ে সেটা রুমে ডাস্টবিনে ফেলে দিল। কি হবে এই ফোনটা দিয়ে? সন্ধ্যায় রাদীপ এলো রুমে। মিষ্টি মনমরা হয়ে বসেছিল রুমে। রাদীপকে দেখা মাত্রই মিষ্টি বলে ওঠে, আচ্ছা তুমি কি আমার ফোনটা ভেঙেছ? রাদীপ গম্ভীর কণ্ঠে জবাব দেয়, কেন, কি হয়েছে? মিষ্টি রেগে গিয়ে বলে, তুমি আমার ফোন ভেঙেছ, এখন আবার বলছো কেন, কি হয়েছে? রাদীপ মিষ্টি কথা শুনেও না শোনার ভান করে বলে, ফোন দিয়ে কি দরকার তোর? মিষ্টির সাথে সাথে বলে, মানুষের ফোনের দরকার থাকে না? না, অবশ্যই থাকে। রাদীপ মিষ্টির দিকে এগোতে থাকে। মিষ্টি পিছিয়ে যেতে বলে ওঠে, কথা বলছো না কেন? মানুষের ফোনের দরকার থাকে না, তুমিও তো ফোন রাখো, তাহলে আমারটা ভেঙে ফেললে কেন? রাদীপ মিষ্টি চলে চেপে ধরে বলে, কিসের ফোনের দরকার তোর? তোর স্বামী বিদেশ থাকে নাকি? কাজে থাকে যে কল দিবি? তাহলে ফোন দিয়ে কি করবি বল? এই বলে রাদীপ মিষ্টিকে ছেড়ে দিয়ে কাট গলায় বলে ওঠে, কোনো কেন, ফোনের দরকার নেই তোর? যখন দরকার হবে তখন আমি নিজেই ফোন কিনে দেব। এর আগে যেন তোর মুখে দিয়ে ফোন শব্দটা বের হয়। মিষ্টি মুখ ঘুরিয়ে বকতে থাকে, বিড়বিড় করে মনে মনে বলে, তোমাকে শায়েস্তা করতে আমার একা ধরা হবে না। দাদিজান আসুক, তাকে সাথে নিয়ে আমার মেজাজ ঠান্ডা করব। রাদীপ বিছানায় হেলান দিয়ে বসে মিষ্টিকে বলে, মনে মনে বকে, কি লাভ, সামনে এসে বল। মিষ্টি রাগে গট করে চলে যায় রুম থেকে। রাদীপ ওর দিকে তাকিয়ে বাঁকা হেসে ফোন বের করে রাজকে কল দেয়। 2বার রিং হতে রাজ কল রিসিভ করে। হ্যালো রাদীপ, কেমন আছিস ভাই? ভালো, তুই কেমন আছিস? ভালো। রাহা কেমন আছে? ভালো। কি করিস? বসে আছি। তুই? আমিও বসে আছি। রাদীপ ভালো মন্দ কথা বলার পরে বলে, একটু ঝামেলা ছিলাম, তাই তোদের আসতে বলিনি। সাইমন মেসেজ দিয়েছিল যে তোদের আসতে বলবো কিনা, তুইও দিয়েছিলি। এখন ফ্রি হয়ে দেখলাম, তোদের যদি ইচ্ছে হয় তাহলে তোরা চলে আয়, আর যদি মনে চায় আসবি না, ওখানেই থাকবি, তাহলে আমার কোনো সমস্যা নেই। তোদের হাতি সব। রাজা খানিকটা খুশি হয়েই উঠল, যাক, মুখ দিয়ে অন্তত বের করেছে, এই অনেক। রাজ চট করে বলে ওঠে, আসবো, তোর বলার অপেক্ষাতেই রয়েছি। রাদীপ হেসে বলে ওঠে, তাহলে চলে আয়। রাজ হেসে বলে, ভাই তুই তুই জানলে খুশি হবি, আমাদের দুজনের টিকিট কাটা শেষ, কালকে সন্ধ্যা 5টায় বাংলাদেশে নামবো। রাদীপ সোজা হয়ে বসে বলে, ওয়েট, তুই না বললি আমার বলার অপেক্ষাতেই রয়েছিস, তাহলে আগেই টিকিট কেটে রেখেছিস কেন? রাজ গা ছাড়া ভাব নিয়ে বলে, ভাই ওই হলো, ছাড় ওসব, কালকে আসছিস জানিয়ে দিস। আমি আবার তোর মতো না জানিয়ে যেতে পারবো না, আমার আবার বউ আছে, বউ নিয়ে প্রথমবার বাড়িতে ঢুকবো, আবার সাথে বাচ্চাও আছে। রাদীপ হেসে হেসে বলে, আয় তাহলে বউ নিয়ে, আমি জানিয়ে দেব বাড়িতে, ঠিক আছে? আর আম্মুকে বলবি তার ছেলের বউ নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে। রাজ শোন, আরেক আরেকটা সারপ্রাইজ আছে। কি? রাদীপ ঠোঁট কামড়ে হেসে বলে, কালকে আমার বউ আসছে। যা, কি বলিস? মজা করিস না ভাই, বিয়ে করেছিস তো আমার বোনকে, ও তো বাড়িতে আসে। আবার কোন বউ আসবে? গ্রামেরটা। ওরে ভাই, বুঝতে পারিনি, তোর আসতে রাজি হলো তোর বউ? আমি এসেছি বলে আসবে। রাজ রসিকতা করে বলে ওঠে, প্রিয় মানুষের ভালোবাসার টানে গ্রাম থেকে এক যুবতী শহরে আসছে। রাদীপ আর রাজ দুজনেই হেসে ওঠে। এই কথা
টপিক শেষ হতেই বলে, রাজ তুই আগে আয়, একটা কাজ আছে। কি? আর বলিস না ভাই, মিষ্টি যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সেই ছেলে এখন পেছনে পড়ে আছে। শালাকে বোঝাচ্ছি যে আমি কোনো ঝামেলা করতে চাই না, কিন্তু শুনছে না। ঠিক আছে, এসে ওর ব্যবস্থা আমি নিজেই করে ফেলবো, তোমার ওকে নিয়ে ভাবতে হবে না। পরের দিন বিকেলে আনোয়ারা বেগম চৌধুরী বাড়িতে এলেন। রাশেদ চৌধুরীর সাথে বাড়ির দরজার দিকে এগিয়ে এলেন। বাড়ির ভেতরে না ঢুকেই রাদীপের ডাকতে থাকেন, রাদীপ দাদুভাই, দাদুভাই, এই দেখ মিষ্টি। মনে মনে বলে, যেই বাজাতে বজ্জাতে এত এত রাগ, তাকে আগে আগে ডাকছে, মনে হচ্ছে জামাই জামাই লাগে। সাইমা চৌধুরী আর রুমানা চৌধুরী এগিয়ে গেলেন। রুমানা চৌধুরী বললেন, মা, রাদীপ বাড়িতে নেই, এতক্ষণ আপনার অপেক্ষাতেই ছিল, মাত্র 10 মিনিট হলো বেরিয়ে গেল। আনোয়ারা বেগম ধীর গলায় বলে, কই গেছে? ফিরবো কখন? মা, রাজ আর রাহা আসছে জাপান থেকে, ওদের আনতে গিয়েছে, ফিরতে একটু দেরি হবে। মিষ্টি আনোয়ারা বেগমের দিকে এগিয়ে গিয়ে বলে, এসেই একজনের কথা বলছো, আমাদের চোখে পড়ছে না? আনোয়ারা বেগম হেসে মিষ্টির থুতনিতে হাত রেখে বলে ওঠে, বাহ, মাইয়া দেখি রাগ করে। মিষ্টি অভিমানী স্বরে বলে ওঠে, রাগ তো করবই, তুমি জানো তোমার ওই বজ্জাত নাতি কথায় কথায় রাগ করে। আনোয়ারা বেগম মিষ্টির সাথে ড্রয়িং রুমে ঢুকতে ঢুকতে বলেন, কি হইতেছে দাদু ভাই? রাশেদ চৌধুরী হেসে মিষ্টিকে বলে, মাকে রুমে নিয়ে যাও, অনেকটা জার্নি করে এসেছে, রুমে গিয়ে আসতে ধীরে যত্ন নালিশ দাও। মিষ্টি আনোয়ারা বেগমকে নিচের ড্রয়িং রুমের পাশাপাশি ঘরগুলোকে এর মধ্যে একটাতেই নিয়ে যায়। মিষ্টি তাকে বিছানায় বসে ধারালো গলায় বলে, জানো দাদিজান, আমি না মনে মনে তোমাকে চেয়েছি যে তুমি যদি আসতে। কেন দাদু ভাই, কিছু হয়েছে? দাদিজান, তুমি জানো রাদীপ না খুব রাগ এসেছে থেকে রেগে থাকে, আজ আমার ফোন ভেঙে দিয়েছে। তার পছন্দের মানুষ তো তুমি, তাই তোমার সাথে নিয়েই ওর রাগ শেষ করতে চেয়েছি। আনোয়ারা বেগম হেসে হেসে বলেন, দাদু ভাই, পোলা মানুষে অমন রাগ থাকেই, পোলা মানুষের রাগ কমে পোলাপানের মুখ দেখার পরে। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প চোরাবালির পিছুটানে চলবে।